আচ্ছা, আমাদের আগের দিন কতটা হয়েছিল, ন্যাশনাল ইনকামটা হচ্ছিল, তাই তো? আজকে কে কে নতুন আছো? আর কেউ নেই তো? ঠিক আছে। ন্যাশনাল ইনকামের আগের দিন স্টার্ট হয়েছিল, নতুন ব্যাচের সাথে পুরোনো ব্যাচটাও স্টার্ট হয়েছিল। তো যেহেতু আমি ন্যাশনাল ইনকাম আগে অনলাইনে করিয়েছিলাম, তো সেহেতু অনেকেরই একটু প্রবলেম ছিল যে ন্যাশনাল ইনকাম নিয়ে। তো সেই কারণে ন্যাশনাল ইনকামটা আমি আগের দিন স্টার্ট করেছিলাম, কিছুটা হয়েছিল, কিছুটা বাকি ছিল, তাই তো? এবার ন্যাশনাল ইনকামের জন্য আজকে তাহলে যেটা স্টার্ট করে আমি একটু রিক্যাপ করি, কুইক রিক্যাপ। ঠিক আছে? ন্যাশনাল ইনকাম সম্বন্ধে কারোর কিছু বক্তব্য ছিল? কেউ কারোর কোনো, আমি যতটা পড়েছিলাম সেখানে কারোর কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে ডিফারেন্স, ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইকোনমি হচ্ছে একটা স্ট্রাকচার। ঠিক আছে? একটা স্ট্রাকচার। ইকোনমিটা কিরকম স্ট্রাকচার? ইকোনমিটা স্ট্রাকচার হচ্ছে যে এই যে আমরা ডেইলি বেসিসে বা আমাদের জীবন ধারণ করার জন্য আমরা যে যে আয়টা করি, আয় ব্যয় বলো, সমস্ত কিছুই করি না? ঠিক যেরকম আমি যেমন একটা শিক্ষক, তেমনি আমি যেরকম তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের কাছ থেকে ফিস নিচ্ছি। এবার আমার কাছ থেকে তোমরা যে ফিসটা দিচ্ছ, এবার সেটা তোমার বাবা কাকা বা তুমি কোনো রকম ভাবে ইনকাম করে দিচ্ছ। এবার সেইটা কি হচ্ছে, ধরো তোমার বাবা ডাক্তার, এবার আমি কি করলাম, ফিসটা নিলাম। এবার ফিসটা নিয়ে আমি কি করলাম, ফিসটা নিয়ে আমার বাড়ি কারো শরীর খারাপ হলো বা আমার হলো, আমি তোমার বাবার কাছে গেলাম, সে কি করলো, আমার থেকে সেই টাকাটা পেলো, তুমি যেটা দিলে সেটা আমি পেলাম। আবার ধরো তোমার বাবা যে টাকাটা পেলো, সেটা নিয়ে গিয়ে হয়তো মাছের দোকানে মাছ কিনলো, তাহলে মাছওয়ালাটা টাকাটা পেলো। আবার ধরো মাছওয়ালা কি করলো, মাছওয়ালা সেটা নিয়ে গিয়ে মুদির দোকানে দিল, তাহলে মুদির দোকানের লোকটা পেলো। আবার ধরো মুদির দোকানের লোকটা শরীর খারাপ হলো, তোমার বাবার কাছে গেল, তোমার বাবার তার কাছ থেকে ফিস নিল, এবার সেটা আবার আমার কাছে চলে এলো। ইয়েস, ইটস এ কি হচ্ছে, রিসাইকেল না, ইটস এ সার্কেল, ইটস এ সার্কেল। ঠিক আছে? তা এটা করে কি হচ্ছে, আলটিমেটলি এটা করে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা একটা বড় সমষ্টির জন্য তৈরি হচ্ছে, বা একটা দেশের জন্য তৈরি হচ্ছে, বা কিছু মানুষের জন্য তৈরি হচ্ছে। একা একা তো কিছু করা যায় না। যখন আমি এটা বলতে গিয়ে বলেছিলাম যে প্রোডাকশন ইজ দ্য মেন পয়েন্ট, বা প্রোডাকশন হচ্ছে মেন একটা যন্ত্র, যেটার ফলে আমাদের ইকোনমিক্স যাই বলো না কেন আমাদের পৃথিবীতে রয়েছে। ঠিক আছে? কেন রয়েছে? কারণ আমাদের যদি নিড, ওয়ান্ট আর ডিমান্ড না থাকতো তাহলে প্রোডাকশন হতো না, যদি প্রোডাকশন না হতো তাহলে ইকোনমিক্সের কোনো জায়গা থাকতো না। তো এই যে টোটাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইকোনমি। এইবার এই ইকোনমিতে বহু কিছু হচ্ছে, যেমন ধরো এই যে কেনাকাটার যে ব্যাপারটা চলছে, আমি খুব সহজভাবে বলছি, কথাগুলো পুরোপুরি টেকনিক্যাল নয়, জাস্ট বোঝানোর জন্য। তো এই যে কেনাকাটাটা চলছে, এই কেনাকাটাটা করতে গিয়ে আমরা কি দেখতে পেলাম, যে বিভিন্ন মানুষের খরচা করা বা আয় করার প্যাটার্ন এক এক রকমের আছে, বা বিহেভিয়ার তাদের এক এক রকম আছে। তো এই বিহেভিয়ারাল প্যাটার্নটাকে যখন আমরা স্টাডি করি, এই বিহেভিয়ারাল প্যাটার্নটাকে যখন আমরা ফলো করি, বা সেটাকে স্টাডি করে আমরা কোনো একটা বইয়ের মধ্যে করে আমরা সেটাকে পড়ি, বা একটা সেট অফ থিওরিতে সেটাকে নিয়ে চলে আসি, এই যে সেট অফ থিওরিটি নিয়ে চলে আসা বা এটাকে স্টাডি করা, এটা হচ্ছে ইকোনমিক্স। তো ইকোনমি ইজ এ স্ট্রাকচার অ্যান্ড ইকোনমিক্স ইজ এ স্টাডি, বা ইকোনমিক্স ইজ এ সাবজেক্ট, যেটাতে আমরা ইকোনমিটাকে স্টাডি করছি। ঠিক আছে? যেটাতে আমরা ইকোনমিটাকে স্টাডি করছি। স্যার, ডেপ্রিসিয়েশন আর লসের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডেপ্রিসিয়েশন আর লসের মধ্যে, দেখো, ডেপ্রিসিয়েশন আর লস হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি কিছু ইনভেস্ট করেছো, সেখান থেকে তোমার যে প্রফিট মোটিভটা রয়েছে, সেটা সেই অবজেক্টিভটা তোমার অ্যাচিভড হয়নি। ঠিক আছে? সেটা অবজেক্টিভটা অ্যাচিভ না হয়, সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্টেও গেল না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে কি, সাপ্লাই অ্যান্ড দ্য ডিমান্ড যেখানে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে? মানে গল্পটা এরকম হয়, ধরো এই যে সাপ্লাই আর ডিমান্ড যেখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে? যেখানে সাপ্লাই নয়, নো প্রফিট নো লস, এই জায়গাটা। এবার ইকুইলিব্রিয়াম অনেক জায়গাতে হয়, এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, হ্যানা তেনা, ঠিক আছে, প্রোডাকশনে অনেক জায়গাতে হয়। তো যে জায়গাটাতে মোটামুটি দুটো পয়েন্ট এক জায়গায় ইন্টারসেক্ট করছে, সেটাকে বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্ট, বা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম। তো এই যে পয়েন্টটা এখানে কি, এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটার উপরে বা নিচে, যখন উপরে চলে আসছে তখন প্রফিট আসছে, বা তুমি বলতে পারো সারপ্লাস আসছে। ঠিক আছে? যখন এর নিচে চলে আসছে তখন সেটা ডেফিসিট আসছে। ঠিক আছে? বা ধরো প্রফিট আর লসের এই জায়গাটা, যে আমি কোনো কিছু একটা ইনভেস্ট করলাম, আমার প্রফিট মোটিভ রয়েছে, আমি সেটাকে অ্যাচিভ করতে পারলাম না, দিস ইজ মাই লস। অ্যান্ড দ্য ডেপ্রিসিয়েশন ইজ সামথিং এলস। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে তুমি একটা জিনিসকে বহুদিন ধরে ব্যবহার করছো, এবার এখানে একটা গল্প থাকে যে তুমি অলরেডি কি সেটার ভ্যালুটা অ্যাচিভ করে নিয়েছো, যদি করে নাও তাহলেও ঠিক আছে, ডেপ্রিসিয়েশন হবে, কারণ সেটার ব্যবহারের ফলে তার কি কমছে, এফিসিয়েন্সি কমছে। তো কোনো একটা যন্ত্রাংশের যখন এফিসিয়েন্সি কমে যায় দিনের পর দিন, তার ভ্যালুটাও অটোমেটিক্যালি ডিটোরেট করবে বা কমে যাবে। তুমি তার প্রফিটটা আমি আগে নিয়ে নিই। হ্যাঁ, তো প্রফিট তুমি নিতেও পারে, বা সেটা নিয়েই যাচ্ছ, সেটাও হতে পারে, কিন্তু তার ভ্যালুটা কমে যাচ্ছে। ডেপ্রিসিয়েশনের মেন জায়গাটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তো ভ্যালু,
আর লসের ক্ষেত্রে হচ্ছে যে তুমি কতটা ইনভেস্টমেন্ট করেছো, দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ ইনভেস্টেড টু গেট প্রফিট। কেউ তো ইনভেস্টমেন্ট করে লসের জন্য নয়, তাহলে প্রফিট মোটিভ নিয়ে করছে, তো প্রফিট মোটিভটা যদি কোনো রকম ভাবে অ্যাচিভ না হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে সেটা লস হয়, যদি না সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে গিয়ে আটকে না যায়। যে আমরা স্যার ডেপ্রিসিয়েশন মানেই তো লস। ডেপ্রিসিয়েশন মানে লস কি করে হচ্ছে না, সেই তাহলে এতটা আমি তো বললাম ডেপ্রিসিয়েশন মানে লস তো হচ্ছে না। তুমি ডেপ্রিসিয়েশনে প্রফিটটা করেছো কি করোনি, যাচ্ছে ডিফারেন্ট সিনারিও। যে তুমি ডেপ্রিসিয়েশনে প্রফিট করেছো কি করোনি, তুমি একটা যন্ত্রাংশকে ইনভেস্ট করছো, ধরো তুমি একটা ছাতা তৈরি করার মেশিন মানে ছাতা তৈরি করবে, তার জন্য একটা মেশিন কিনেছো। এবার তুমি তো এত ধরো প্রথমে সেই মেশিনটা তোমাকে দিচ্ছিল যে 5000 ইউনিট পার ডে তোমাকে প্রোডাকশন দিচ্ছিল। এবার তারপরে তখন সেটার দাম ছিল 5 লাখ টাকা। এবার তুমি 5 বছর ধরে সেই মেশিনটাকে ইউজ করেছো, মানে 5000 ইউনিট করে করেছো, বা প্রথমে 5000, তারপরে 4000, 3000 এরকম করে কমতে এসছে, তো তুমি তো একসময় পেয়ে গেছো ওরা। তো সেরকম ভাবে দেখতে গেলে তোমার লস নাও হতে পারে। এবার তোমার যদি মনে হয় যে সেই জিনিসটা বিক্রি করে আমি কোনো রকম, তাহলে লস আলাদা জিনিস। কেননা লসের জায়গাটা হচ্ছে তুমি যে জায়গাটাতে লাভ ক্ষতির অঙ্কটাকে আনছো, কিন্তু ডেপ্রিসিয়েশনে তুমি কি করছো, ভ্যালুটাকে নিয়ে হিসাব করছো। তোমার আগে যা ভ্যালু ছিল এখন, এবার দেখো তুমি যদি লস এরকম ভাবে দেখো, আমি একটা মোবাইল কিনেছিলাম 2 বছর আগে, তার দাম ছিল 15,000 টাকা, তো এখন মোবাইলটার দাম, আমি যে মোবাইলটা এখন যদি বিক্রি করতে 5,000 টাকা, তাহলে আমি কি বলবো আমার লস হয়ে গেল? যা, আরে লস তো হবে, কারণ তুমি তো 2 বছর ধরে মোবাইলটাকে ইউজ করেছো অলরেডি, তার এফিসিয়েন্সিটা বেনিফিটটা তো পেয়েছো তুমি এতদিন ধরে তো পেয়ে গেছো তুমি বেনিফিটটা। তো তারপরে তার ভ্যালুটা কমেছে। কেন ভ্যালুটা কমেছে? কারণ তুমি ইউজ করেছো, তো ইউজ করার ফলে তোমার ভ্যালুটা কমেছে, তার জন্য সেটা ডেপ্রিসিয়েট হয়েছে। তো লস সামথিং এলস, ডেপ্রিসিয়েশন সামথিং এলস। ইয়েস, টাকার দিক থেকে দেখতে গেলে দুটো কমছে, কিন্তু তার মানে তার অবজেক্টিভটা বা পারসেপশনটা এক না, ঠিক আছে? তো ন্যাশনাল ইনকাম নিয়ে কথা হচ্ছিল। ন্যাশনাল ইনকাম বেসিক্যালি বলতে গেলে আমরা দুটো জিনিসকে মাথায় রাখতে পারি। সেটা হচ্ছে যে ন্যাশনাল ইনকাম হচ্ছে আমাদের কিসের জন্য দরকার পড়ে, ন্যাশনাল ইনকাম কিসের জন্য দরকার পড়ে, বা ন্যাশনাল ইনকাম আমরা কেন আমরা কিসের জন্য ক্যালকুলেট করি ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি এই কারণে যে আমার দেশের গ্রোথ কতটা হচ্ছে, ঠিক আছে? এবার দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট। কেন ডেভেলপমেন্ট কথাটাকে ইউজ করলাম না, তার কারণ হচ্ছে গ্রোথ হলেই যে ডেভেলপমেন্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। ইয়েস, আমরা ধরে নিই যে গ্রোথ হলে একটা মিনিমাম লেভেল অফ ডেভেলপমেন্ট চলবে, ঠিক আছে? তো আমার দেশের লোক অ্যাকচুয়ালি যদি সোজা চলিত বাংলায় কথাটা বলতে হয়, তাহলে ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে আমার দেশের লোক আমার দেশের রিসোর্সকে কাজে লাগিয়ে কতটা তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কোন জায়গাতে রয়েছে সেটাকে আমি দেখতে চাই। এটার জন্য আমি ন্যাশনাল ইনকাম, এটা একদম পরিষ্কার কথা, অত টেকনিক্যালিটিস এর মধ্যে না গিয়েও আমি খুব সহজ ভাষায় এটা বলতে পারি যে আমার দেশের লোক আমার দেশের রিসোর্সকে কাজে লাগিয়ে, কারণ রিসোর্সকে কাজে লাগাতেই হবে, সেই রিসোর্সকে কাজে লাগিয়ে বা আমার দেশের লোক তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কোন পজিশনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এটা করতে গিয়ে আমরা দুটো জিনিস পাই। যে ন্যাশনাল ইনকাম মানে কি আমি বলেছিলাম ফ্যাক্টর ইনকাম বলেছিলাম, ঠিক আছে? ফ্যাক্টর ইনকাম কোনগুলো? ল্যান্ড থেকে রেন্ট আসছে, তাই তো, স্যালারি লেবার থেকে স্যালারি বা ওয়েজেস আসছে, ঠিক আছে, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট আসছে, এবং অর্গানাইজেশন থেকে প্রফিট আসছে, কারেক্ট? তো এই যে রেন্ট, স্যালারি বা ওয়েজেস, ইন্টারেস্ট অ্যান্ড দ্য প্রফিট বা রেভিনিউ, এগুলো হচ্ছে ইনকামের জায়গা, ঠিক আছে? কস্টিং এর জায়গা কোনটা? এটা কিন্তু একটা দিকে কস্টিং হচ্ছে, একটা দিকে ইনকাম হচ্ছে, মানে যে পেমেন্ট করছে তার কস্টিং। প্রডিউসারের দিক থেকে আমরা দেখতে যাই তাহলে এটা কস্টিং, আর যদি আমরা এটাকে যে নিচ্ছে যে এটাকে পাচ্ছে তার ক্ষেত্রে ইনকাম, ঠিক আছে? তো এইটা এই টোটাল সাম অফ দ্য ফ্যাক্টর ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? তো এইটার ফলে আমি কি দেখতে পাচ্ছি যে প্রোডাকশন ইজ দ্য কি পয়েন্ট। তো এই প্রোডাকশন কতটা কি হবে না হবে, এইটা করতে গিয়ে আমাদের কাছে দুটো প্রশ্ন আছে। এক, যে কারা প্রডিউস করছে আর কোথায় প্রোডাকশনটা হচ্ছে, কারা প্রোডাকশন করছে, কোথায় প্রোডাকশন হচ্ছে। তো এই দুটো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা কি পেয়েছি? আমরা দুটো জিনিস পেয়েছি, একটাকে জিডিপি, একটা হচ্ছে জিএনপি। কোথায় প্রডিউস হচ্ছে যদি আমরা বলতে চাই, তাহলে কোথায় প্রডিউস হচ্ছে, তাহলে আমরা জিডিপির সংখ্যাতে চলে আসতে পারি, ঠিক আছে? the total monetary value of goods and services produced within a national territory in a financial year is called the GDP, gross domestic product, ঠিক আছে? আর জিএনপিটা ঠিক কি হচ্ছে না, সেখানে আমি কোনো জায়গার মানে টেরিটরিটাকে আটকে রাখছি না, সেখানে আমি কোন জিনিসটাকে নিয়ে আসছি, সেখানে আমি নর্মাল রেসিডেন্সকে নিয়ে আসছি। ইয়েস, নর্মাল রেসিডেন্সকে নিয়ে আসছি, ঠিক আছে? নর্মাল রেসিডেন্সকে নিয়ে আসছি, নর্মাল রেসিডেন্স অফ এ কান্ট্রি। কারা নর্মাল রেসিডেন্স? আমরা এখানে থাকি বলে না। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন সিটিজেন্স এন্ড দ্য নর্মাল রেসিডেন্স। ইন্ডিয়ান্স, প্রপার ইন্ডিয়ান্স, বাইরে থেকে যারা জায়গাতে যারা আছে ইয়েস, দেখো বেসিক্যালি হচ্ছে আমার দেশের লোক হতে হবে, সে যেখানেই থাকুক না কেন, সে যেখানেই থাকুক না, না নির্দিষ্ট কোনো ভৌগোলিক কোনো এরিয়া নেই,
সে আমার নিজের দেশে হোক কি বাইরের দেশে হোক। কারণ প্রচুর মানুষ আছে যারা আমার দেশের নাগরিক অথচ বাইরে থেকে গিয়ে কাজ করছে, ঠিক আছে, এরকমও হতে পারে। আবার এটাও হতে পারে যে বাইরের দেশের লোক আমার এখানে এসে কাজ করছে, তারা নর্মাল রেসিডেন্ট। তো নর্মাল রেসিডেন্স কারা? বেসিক্যালি নর্মাল রেসিডেন্স তাদেরকে বলা হয় যারা 1 বছরের থেকে বেশি আমাদের দেশে রয়েছে এবং যাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, মানে তার ইনকাম, তার এক্সপেন্ডিচার, তার ইনভেস্টমেন্ট এখানে আমাদের দেশের সঙ্গে রয়েছে, ঠিক আছে। তো তাকে তাদেরকে আমরা বলবো নর্মাল রেসিডেন্স, ঠিক আছে। সো অলওয়েজ মাথায় রাখবে সিটিজেন্স আর নর্মাল রেসিডেন্স এক নয়। সিটিজেনশিপ একটা আলাদা জায়গা, নাগরিকত্ব একটা আলাদা জায়গা, আর নর্মাল সিটিজেন্স একটা আলাদা জায়গা। এই নর্মাল রেসিডেন্স একটা আলাদা। রেসিডেন্স আর সিটিজেনশিপের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। এখন সিটিজেনশিপ আসতে গেলে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হবে, তার জন্য আর্টিকেল নাম্বার 5 to 11 থেকে বলে দেওয়া আছে, ঠিক আছে। বা তারপরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে 1955 থেকে আরম্ভ করে লাস্ট 2019। বাট নর্মাল রেসিডেন্স মানে যারা আমাদের দেশে এখানে 1 বছরের বেশি রয়েছে এবং যাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস আমার দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, ঠিক আছে। তো তারা তো জিএনপি মানে হচ্ছে আমার দেশের টোটাল গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড বাই নর্মাল রেসিডেন্স, ঠিক আছে। টোটাল মনিটারি ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড বাই নর্মাল রেসিডেন্স ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ কল্ড দ্য জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। তো জিডিপিতে আমি এরিয়াটাকে বলে দিচ্ছি ভেরি স্পেসিফিক্যালি, এন্ড জিএনপিতে আমি এরিয়াকে স্পেসিফাই করছি না, আমি কারা করছে, কারা প্রোডাকশনটা করছে তাদেরকে স্পেসিফাই করছি, ঠিক আছে। তো জিডিপি থেকে জিএনপিতে, যদি জিডিপি আর জিএনপির মধ্যে একটা রিলেশনশিপ আমি বলেছিলাম যে জিডিপি থেকে জিএনপিতে করতে গেলে কি করতে হবে, হ্যাঁ, জিএনপি ইজ ইকুয়াল টু যদি আমি লিখি তাহলে জিডিপি প্লাস এনএফআইএ মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে কোনটা? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে যেটা আমার দেশের লোক বাইরে থেকে যে ইনকাম করে নিয়ে আসছে, আর বাইরের দেশের লোক আমার এখান থেকে যেটা ইনকাম করে নিয়ে যাচ্ছে, তাদের দুজনের ডিফারেন্স। ওই ডিফারেন্সটা যদি আমি জিডিপির সাথে অ্যাড করে দিই তবে আমার কি হচ্ছে, আমি জিএনপি পেয়ে যাবো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেখো একটা খুব সহজ জিনিস, একটা ব্যাপারটা আমি গল্পটা হয়ে গেল, এখানে এনটা চেঞ্জ হয়ে গেল, এখানে ডিটা চেঞ্জ হয়ে গেল, তাই তো। শুধু ডিটাকে কি রিপ্লেস করলো, এনটা রিপ্লেস করলো, বাকিটা সব একই আছে। সহজ জিনিসগুলো দেখো, বাকিটা সব একই আছে। তাহলে আমি কি বলেছিলাম, যদি আমাকে ন্যাশনাল ইনকামে পৌঁছতে হয় তাহলে আমাকে এনএনপি তে পৌঁছতে হবে। এনএনপি এর ফ্যাক্টর কস্ট, চলো বলে দিলাম, এনএনপি এর ফ্যাক্টর কস্টে পৌঁছতে হবে। তো আমি ফ্যাক্টর কস্টটা আপাতত তোমাদের বলছি না, ঠিক আছে। তো আমি এখানটা পর্যন্ত পৌঁছবো, তো আমাকে দেখো এনএনপি মানে দুটো এন একটা পি আছে, খুব সহজ জিনিস। এখানে একটা জি একটা ই একটা পি আছে, এখানে জি ডি পি আছে, তার মানে এটাকে চেঞ্জ করতে হবে আর এটা এক থাকবে আর এটাকে চেঞ্জ করতে হবে, তাই তো। তো আমি অলরেডি জিএনপির জন্য আমি জিএনপি পেয়ে গেলাম। কি করে জিএনপি পেলাম? জিডিপি প্লাস এনএফআইএস। এবার তাহলে আমার মাঝখানের এনটা চলে এলো, তাহলে আমাকে আগে জিটাকে চেঞ্জ করতে হবে। জি মানে হচ্ছে গ্রস, তাহলে গ্রসকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে জিএনপির সাথে মাইনাস ডেপ্রিসিয়েশন আমি যদি করি তাহলে আমি কি পাবো? এনএনপি পাবো, নেট ন্যাশনাল প্রোডাক্ট পাবো, তাই তো। নেট ন্যাশনাল প্রোডাক্ট পাবো যদি আমি জিএনপির সঙ্গে ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে দিই, তাহলে আমি এনএনপি পেয়ে যাবো। এরপরে আমার সেটা ফ্যাক্টর কস্ট বা মার্কেট প্রাইস সেটা আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। তো তারপরে আমাকে সেটা ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস সেটা দেখে নিতে হবে। তো আমাদের কতদূর পর্যন্ত হয়েছিল? এনএনপি হয়ে গেছিল, হ্যাঁ। এনএনপি লাস্ট কতটা পর্যন্ত হয়েছিল? আচ্ছা, আমি কিছু হিস্টোরিক্যাল ইনফরমেশন দিয়েছিলাম, তাই তো। আচ্ছা, তাহলে ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে একটু জিডিপির জায়গাটা নিয়ে একটু বলা বলি করি, জিডিপির জায়গাটা নিয়ে বলা বলি করি, চলো।